ঘুরতে বেরিয়েছিলাম। তো ফেরার পথে আমি জানি যে 9টায় লাইভ আছে, আমি 8:30টার মধ্যে ঢুকে যাবো, এরকম একটা লক্ষ্য ছিল। শোনা যাচ্ছে না? শুনতে না পেলে অবশ্যই বলবে, শোনা না গেলে তো কথা বলে লাভ নেই। আনন্দ অধিকারী বলছে যে স্যার শুনতে পাচ্ছি না। এবার কি শোনা যাচ্ছে? একটু মন্তব্য করুন, না হলে কথা অনর্থক কথা বলে যাওয়াটা বোকামি হয়ে যাবে, কারণ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চলেছি। এবার কি শোনা যাচ্ছে? আমাকে কি এটা ধরে নিয়ে বলতে হবে? আমার তো মনে হয় না যে এটা আগে আমাকে ধরে বলতে হবে। ও সাউন্ড ক্লিয়ার নয়, অর্থাৎ সাউন্ড আসছে কিন্তু ক্লিয়ার নয়। আমি তো ফ্যান বন্ধ করে দিয়েছি করে আপনাদের শুনতে অসুবিধে না হয়। আমার অভ্যেস আছে সব কিছুতেই। এই গরমে কিন্তু আমি ফ্যান অফ করেই আপনাদের সামনে চলছে। এবং আপনারা জানেন যে আমার ঘরে এসি নেই, আমি এসি ব্যবহার করি না। এর বিরুদ্ধে আমি নিয়মিত লেখালেখি করি, বহুবার বলেছি, তাই এয়ার কন্ডিশনও নেই। তো যাই হোক, এটা লাইভ, ফেসবুক লাইভ, তো অডিবল। আমি চেষ্টা করছি যাতে করে পরিষ্কার করে আপনাদের কর্ণগোচর করা যায়। তো আমি ফিরছিলাম যাতে করে 8:30টার মধ্যে বাড়ি ঢুকে যাওয়া যায়, কারণ লাইভ আছে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু হঠাৎ করে দেখি আমি যে রাস্তা দিয়ে ফিরছিলাম ওই রাস্তাটা নির্জন রাস্তা, কারণ আমি হাঁটতে গেলে অপেক্ষাকৃত নির্জন রাস্তায় বেছে নিই। পরিত্যক্ত কারখানা, মোহিনী মিলের ওই দিকে ছাড়িয়ে একটা রাস্তা রয়েছে, যারা বেলঘড়িয়ায় থাকেন তারা চিনতে পারবে। তো হঠাৎ করে দেখি অন্ধকারে একটা লোক, তিনিও আমার সঙ্গেই, মানে আগে আগেই হাঁটছিলেন, আমি আগে, পেছনে, উনি আগে আগে। হঠাৎ করে দেখি উনি দুলছেন, মানে টাল সামলাতে পারছেন না, দুলছেন। আমার কেমন জানি মনে হলো, কারণ এসব নিয়েই তো আমরা পড়ে আছি। তো আমি তাড়াতাড়ি পা চালালাম এবং যথারীতি যা ভেবেছিলাম সেই ঘটলো। তিনি পড়ে গেলেন, কিন্তু আমি ঠিক পড়ে যাওয়ার আগের মুহূর্তেই তাকে ধরে ফেলেছিলাম, কারণ ওনার ওই টলমলো ব্যাপারটা আমি খেয়াল করেছিলাম। আমার একটু আগেই, মানে কয়েক পা আগেই উনি হাঁটছিলেন। তো যাই হোক, আমি তাকে ধরলাম। ধরার পরে আশপাশে তো লোক নেই, দূরে একটা দোকান ছিল, চা দোকান, সেটা তো বন্ধ হওয়ার মুখে। তো যাই হোক, সেখান থেকে একটু ডাকাডাকি করে জল নিয়ে এলাম। সেখান থেকে দোকানদারটিও এলো। এসে আসার পরে জল টল দেওয়ার পরই ভদ্রলোক কি হয়েছে কি হয়েছে বলে মানে উঠে দাঁড়ালেন। মানে ব্যাপারটা জানো, তিনি ঠিক নিজে বুঝতে পারলেন না যে কি হয়েছে। তো তখন আমি বুঝতে পারলাম উনি ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলেন, কয়েক মুহূর্তের জন্য ব্ল্যাঙ্ক আউট হতে পারে, যেটা আপনারা হয়তো জানেন, সুগার ফল করে গেলে হয়ে যায় অনেকের। কিন্তু যাই হোক, অত্যধিক ওঠানামার ক্ষেত্রে এটা হয়ে যায় এবং কারো কারো মৃত্যু পর্যন্ত হয়, তাও আপনারা জানেন। তো যাই হোক, তো ভদ্রলোককে তারপরে একটুখানি সুস্থ হওয়ার পরে ওনাকে বাড়ি পৌঁছে দিলাম রিক্সা করে, একটা রিক্সার ব্যবস্থা করে। তো এই কারণে আমার দেরি হয়ে গেল, কারণ ওকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর আমি এলাম। তো প্রায় 1 ঘন্টা সময় এই প্রক্রিয়ার জন্য ব্যয়িত হলো। তো এই ধরনের পরিস্থিতি কিন্তু আপনাদেরও আগামীতে রাস্তায় দেখতে পাবেন, ঘটবে, এবং অনেকের ক্ষেত্রেই ঘটছে। তো আমি ভদ্রলোককে আর বেশি কথা জিজ্ঞাসা করিনি বা অন্যান্য বিষয়ে প্রসঙ্গ তুলিনি, কারণ দরকার নেই এই মুহূর্তে। উনি সুস্থ থাকুন, ভালো থাকুন। উনি বলেছেন, আমিও বলেছি যে ডাক্তার দেখাতে। উনি বলেছেন অবশ্যই উনি আগামীকালই ডাক্তার দেখাবেন। এখন উনি সুস্থই বোধ করছেন। তো যাই হোক, এই হলো পরিস্থিতি, ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া। তো
বইমেলাতেও আমরা আমার সঙ্গে তখন দুজন পাঠক এবং কবি ছিলেন, তরুণ, সেরকম ঘটনা, তবে ব্ল্যাঙ্ক হওয়া নয়, মানে অসুস্থ হয়ে যাওয়ার ঘটনা বেশ কিছু দেখেছিলাম এবং একটি ঘটনা ডকুমেন্টেড, সেটি আমি ফেসবুকে, ইউটিউবে আলোচনা করেছিলাম। তো যাই হোক, আজকের বিষয় আমি বলেছি যে পেন ডাউন, পেন আপ। প্রথম পেনটি PEN, পরবর্তী পেনটি PAIN। এখানে একটা পরিহাস আছে, সার্কাজম আছে, আমি আলোচনায় আসছি অবশ্যই। আজকে কারা পেন ডাউন করলেন, সেটা কতটা যুক্তিযুক্ত হয়েছে বা তাদের অধিকারের জন্য তারা লড়াই করছেন বলে দাবি করেছেন, আবার আগামীতে এই পেন ডাউন প্রক্রিয়ার ফলে তাদের পেনটা আপ হয়ে যাবে কি না, মানে যাদের পেন আমরা দেখেছি লকডাউন আবহে, করোনা আবহে বহু মানুষ জীবিকা হারিয়েছেন, অনেকে আত্মহত্যা করেছেন, তাদের ক্ষেত্রে তো পেন ইতিমধ্যেই আপ। তো এদের ক্ষেত্রে যারা আজকে পেন ডাউন করলেন, আংশিক অবশ্যই, সবাই করেননি, শিক্ষকদের কথাই বলছি, তাদের আগামীতে পেন আপ হবে কি না, মানে PAIN পেন আপ হবে কি না বা কতটা হবে, এই বিষয়ে আজকে আলোচনা করব। কিন্তু পাশাপাশি আপনাদের বা তোমাদের প্রশ্ন নিশ্চয়ই আমি নেওয়ার চেষ্টা করব। তো আরেকটি বিষয়, বেশ কিছুদিন হলো দেখতে পাচ্ছি, আমাকে কেউ লিঙ্কও পাঠিয়েছেন, যে কি লিঙ্ক পাঠিয়েছেন, আমার বিরুদ্ধে নাকি অনেকেই বিভিন্ন রকম আপত্তিকর কথাবার্তা বলছেন, দালাল বা ইত্যাদি বিভিন্ন শব্দ কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাকে জড়িয়ে তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলে চলেছেন। ফেসবুকে নাকি পোস্ট দেওয়া হচ্ছে, রীতিমতো খাপ বসানো হচ্ছে। তো আমার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আমার কিছু শুভানুধ্যায়ী বা ওয়েল উইশার যাকে আমরা বলি ইংরেজিতে, তারা আমাকে সব দিচ্ছেন, আগামীতেও দেবেন, আমার দৃঢ় বিশ্বাস, কারণ এই প্রক্রিয়া চলতে থাকবে। তো তাদের বলি, অহেতুক আমাদের মতো মানুষকে গুরুত্ব দিয়ে কেন সময়ের অপচয় করছেন? সময় তো অমূল্য, না? সময় অমূল্য। এই সময়টা তো আপনারা আপনাদের সংগঠনের অনলাইনে তো কিছু কতটুকু হয় বলুন, তাই বারবার করে বলেছি, আপনাদের সংগঠন, আপনাদের রাজনৈতিক দল, আপনাদের সম্প্রদায়, যদি আপনারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেন বা মনে করেন যে আপনারা হিন্দুদের ভালোর জন্য আপনারা লড়াই করছেন বা লড়াই করতে চাইছেন, সেরকম যদি মনে করেন তো করুন না, এই সময়টা তার জন্য ব্যয় করুন। এতে করে তো আপনাদের সংগঠন বলুন, সমষ্টি চেতনা বলুন, হিন্দু জাগরণ বলুন, হিন্দু আইডেন্টিটি বলুন, সেক্ষেত্রে সেটা ইতিবাচক ভূমিকা আপনারা নিতে পারেন, তাই না? তো সুতরাং এগুলো করে আমাকে কেন গুরুত্ব দিচ্ছেন? আমি একটা গুরুত্বহীন ব্যক্তি, আমার কোনো গুরুত্ব নেই, আমি তো মনে করি না। মহাকালের স্রোতে আমরা আমাদের ভূমিকা পালন করছি মাত্র, যার যতটুকু ভূমিকা, আপনারাও হয়তো এতটুকু ভূমিকার জন্যই মহাকাল আপনাদের বরাদ্দ করেছে, তাই হয়তো আপনারা করছেন। তো as flies are to the wanton boys, we to the gods, they kill us for their sport। ব্যাপারটা যেন সেই রকম আর কি, যে দুরন্ত শিশুর হাতে যেমন ফড়িং বা মাছি অনায়াসে মেরে ফেলে, ঈশ্বরের হাতে বোধহয় আমরা তেমন কিছু, মহাকালের হাতে। মাঝে মাঝে মনে হয়, এসব উপলব্ধি আসে। তো যাই হোক, তো এটা করতেই পারেন, আপনারা চালিয়ে যান, এতে আমার কোনো কিছু যায় আসে না। আমি যারা আমাকে লিঙ্ক দিচ্ছেন, পাঠাচ্ছেন, তাদের আমি বলেছি বারবার করে, এগুলোতে গুরুত্ব দেবেন না। কারণ কি,
এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া এবং প্রতিক্রিয়া, কারণ আমাদের রাজ্য, বিশেষ করে আমি তো বাংলা ভাষাতেই মূলত লেখালেখি করি। আমি পশ্চিমবঙ্গের কথাই বলবো, এখানে সমগ্র দেশের কথা বলবো না। তো আমাদের দেশটাকে, রাজ্যটাকে যদি আমরা দেখি, দেখবেন একটা সময় ছিল আমরাই বুদ্ধিজীবীদের, কোট আনকোট বুদ্ধিজীবীদের গালিগালাজ করেছি। কেন গালিগালাজ করেছি? তারা যেহেতু একটা বিশেষ রাজনৈতিক দল, ওই যে সেকু মাকু বলে আমরা গালিগালাজ করেছি। এবং বুদ্ধিজীবী মানে তখন তো সেটাই ছিল, মানে এখনও সেটাও অনেকটাই তাই, পুরোটাই বলা যেতে পারে কম বেশি। তো গালাগাল করেছি। কেন গালাগাল করেছি? না, তারা নিরপেক্ষ নন বলে। তারা শুধুমাত্র ওই একটি রাজনৈতিক দলের যে মেকি সেকুলারিজম বা সিউডো সেকুলারিজম, যেটা আরও বেশি করে আমি মনে করি মুসলমান সম্প্রদায়ের ক্ষতি করছে, এটা পুরোটাই ছক করে করা যাতে করে প্রতিক্রিয়া তৈরি হয়। আমি বহুবার বলেছি, প্রতিটি রাজনৈতিক মেনস্ট্রিম রাজনৈতিক দলই নিয়ন্ত্রিত, কন্ট্রোলড, ম্যানেজড বাই ব্যাংকিং এলিটস, মহাজনী শক্তির দ্বারা তারা পরিচালিত। তো এটা ইচ্ছে করেই ওরা করে যাতে করে একটা প্রতিক্রিয়া তৈরি হয়, এবং এই প্রতিক্রিয়া তৈরি হলে জনগণকে ভাগাভাগি করতে সুবিধে হয়, ডিভাইড অ্যান্ড রুল করতে সুবিধে হয়। তাই এরা, এই রাজনৈতিক দলগুলো এই বুদ্ধিজীবীদের ব্যবহার করে, এবং বুদ্ধিজীবীরাও ব্যবহৃত হতে থাকেন। কেন বলুন তো? আপনারাই তার জন্য দায়ী। কেন আপনারা দায়ী? আপনারা চেয়েছিলেন এমন কোনো, আপনাদের কথাবার্তা শুনে মনে হয়েছিল আমার এক সময়, আপনারা এমন কোনো মানুষ চেয়েছেন, বুদ্ধিজীবী সত্যিকারের বুদ্ধিজীবী চেয়েছেন, বা বিদ্বজ্জন যেভাবেই ডাকুন না কেন, বা বিশিষ্ট জন যেভাবেই ডাকুন না কেন, তো চেয়েছেন যারা কোনো রাজনৈতিক দলের দালালি না করে, দাসত্ব না করে সত্যি কথাটা বলবে, সে যে দলেই করে থাকুক না কেন, যে দলেরই নীতি হোক না কেন, সত্যি কথাটা, উপলব্ধিটা বলবে। আপনারা তেমনটাই চেয়েছিলেন বলে আমার মনে হয়েছিল, কিন্তু বাস্তবে তা নয়। আসলে আমাদের রাজ্যের মানুষের মস্তিষ্কটা পুরোটাই দলবাজি হয়ে গেছে, দলীয় হয়ে গেছে, মেন্টালিটিটাই সেটা হয়ে গেছে। তার ফলে আপনারা কি চাইলেন? ঠিক আপনারাও চাইলেন আপনাদের দলের হয়ে কেউ কথা বলুক, মানে যেমন করে মেকি সেকুলারিজম, বা যেটাকে আমরা বলি সিউডো সেকুলারিজমের ধ্বজাধারী হওয়ার কারণে বুদ্ধিজীবীদের আপনারা গালিগালাজ করতেন। এখন আপনারা কি চাইছেন? এমন কোনো কোট আনকোট বুদ্ধিজীবী যারা আপনাদের হিন্দুত্বেরই জয়গান গাইবে, মানে আপনারা যেটা বলবেন সেটাই তারা প্যারোটিং করবে, বলতেই থাকবে। আপনাদের আদানি আম্বানি থেকে শুরু করে সমস্ত কিছু, করোনা প্যান্ডেমিকের নীতি, 200 কোটির ভ্যাকসিনেশন, আজাদি কি অমৃত মহোৎসব, এগুলো সব তালে তাল মিলিয়ে চলবে, তবেই আপনাদের প্রিয় বুদ্ধিজীবী হবেন তিনি, তাই না? আলটিমেটলি কি দাঁড়ালো বলুন তো? ওই দল সে দল, অর্থাৎ আপনারাও সেই একই গোত্রেই পড়ে গেলেন। আপনারা এমন কোনো মানুষকে চাইতেই পারলেন না যারা দলের ঊর্ধ্বে গিয়ে কথা বলতে পারে, জ্বরের দালালি করে কথা বলতে পারে। আর এই কারণেই আমাদের রাজ্যের বুদ্ধিজীবীরা এরকম পরিণতির দিকে যান, কারণ তারা বোঝেন যে কোনো দলে নাম না লেখালে তাদের নামটা ফাটবে না, তাদের টেলিভিশনে ডাকা হবে না, তাদের ভক্ত বাড়বে না, তাদের অনুরাগী বাড়বে না, তাদের পণ্য, বৌদ্ধিক পণ্য, সেটা নাটক হোক, যেটা বই হোক, যেটা চলচ্চিত্র হোক, যেটাই হোক না কেন, মঞ্চ হোক, তারা সেগুলো কোলকে পাবে না। এমনকি বাস্তবটা এমনও দাঁড়িয়ে গেছে, শুধু ইহকাল নয়, দেখবেন অনেক বুদ্ধিজীবী, ধরুন আমি বললাম মার্ক্সবাদী বুদ্ধিজীবী না হয় ধরে রাখুন, যদিও মার্ক্সবাদ শব্দটি আমাদের রাজ্যে, যাই হোক আমি ওই বিষয়ে যাচ্ছি না, তারা মরে গেলেও তাদের কিন্তু মানে বইপত্র বা তাদের লেখালেখি বাঁচিয়ে রাখে কোনো একটি রাজনৈতিক দল, চিন্তাভাবনাকে বাঁচিয়ে রাখে। কেন বলুন তো? তাদের স্বার্থে বাঁচিয়ে রাখে, অর্থাৎ তারা ইহকালেও সমাদর পান। হ্যাঁ, আপনাদের মতো মানুষের যারা হিন্দুত্ববাদী বলুন বা এই ধরনের, বা যারা মানে এই দলের বাইরে বলুন, বিরুদ্ধ দল বলুন, মানে সেকুমাকুর বিরুদ্ধে যারা দাঁড়িয়ে আছেন, তাদের গালাগালি পাবেন, বই গেল।
তারা তো আরও বাকি মানুষের ভালোবাসা পাচ্ছেন না, তাদের দলের তো লোক আছে, তারা ভালোবাসছেন। অর্থাৎ এইভাবে তারা বর্তমানকালে ইহকালে আপনাদের গালিগালাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিয়ে তারা ইহকালের আনন্দ ভাতা গাড়ি বাড়ি ভোগ করবেন। শুধু তাই নয়, তাদের মৃত্যুর পরেও তাদের বইপত্র তাদের গুণগান করার জন্য সেই রাজনৈতিক দলটি টিকে থাকলে তারাও টিকে থাকবে, তাই তো? এটাই তো বাস্তব। আমি আপনাদের বেশ কয়েকজন কবি সাহিত্যিক নাট্যকারের নাম বলতে পারি যারা মরে যাওয়ার পরেও তাদের লেখা তাদের বইপত্র এখনো ছাপা হয়, রাজনৈতিক উদ্যোগে ছাপা হয়, মার্ক্সবাদী দল সেটাকে ছাপায়। যেমন রাহুল সংস্কৃতায়ন, নাম শুনেছেন? বিখ্যাত পণ্ডিত, বুদ্ধিজীবী মানুষ, বৌদ্ধ শাস্ত্রে পণ্ডিত, সংস্কৃত ভাষায় পণ্ডিত। উনি কিন্তু শেষ জীবনে মার্ক্সবাদী হয়ে গিয়েছিলেন, জানেন তো? প্রথমে ছিলেন না। তাকে নিয়ে আলোচনার পরিসর এখানে নেই। তার মেধা নিয়ে প্রশ্ন তোলার প্রশ্নই আসে না। আমি তার মেধাকে শ্রদ্ধা করি, আমি তার বইপত্র পড়েছি, আপনারাও পড়ে থাকবেন। কিন্তু তিনি মৃত্যুর পরেও তার বইপত্র কেন পাওয়া যায় বলুন তো, ছাপা হয় বলুন তো? তিনি মার্ক্সবাদী হয়ে গিয়েছিলেন, তাই তার লেখাপত্রে মার্ক্সবাদের গুণগান বা পাওয়া যায়, দর্শ পাওয়া যায়। আর তাই রাজনৈতিক দলটি সেই বইটি ছাপায়, বইগুলো এখনো ছাপায়, পাওয়া যায়। কিন্তু ধরুন আমার মতো লোক, আমি তো তুচ্ছ তাচ্ছিল্য একটা লোক, কিন্তু আমিও তো বইপত্র লিখেছি বেশ কিছু বই, আপনারা পড়ছেন। চক্রভুয়ের দিনরাত্রি পড়ছেন, অমৃতস্বপুত্রা দ্বিতীয় খণ্ড পড়ছেন, প্রথম খণ্ড পড়েছেন। এই বইগুলো থেকেই আমার আসলে একটা বাঁক এসেছে ক্যারিয়ারে, একটা চিন্তা ভাবনার ক্ষেত্রে বলুন, চিন্তনের ক্ষেত্রে বলুন। আগে মূলত গল্পের বই, কবিতার বই লিখেছে, সেগুলোও অবশ্যই মূল্য আছে বিভিন্ন পাঠকের কাছে, দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। সাহিত্য শুধুমাত্র তো প্রবন্ধ নয়, বা সাহিত্য শুধুমাত্র গল্পও নয়, সাহিত্য কবিতাও। আমি গভীরভাবে বিশ্বাস করি সাহিত্যের অনেক দিক আছে। কিন্তু আমার মৃত্যুর পরে আমার এই বইগুলোকে কারা বাঁচিয়ে রাখবে বলুন? কেউ বাঁচিয়ে রাখবে না। কেন বলুন তো? আমি কোনো দলে নেই। আমি যদি কোনো একটা দলের মধ্যে যুক্ত হতাম, তাহলে বর্তমানকালে দাঁড়িয়ে আমি আরও অনেক বেশি সুযোগ সুবিধে ভোগ করতে পারতাম। হ্যাঁ, অফার আছে, অফার অনেক আগে থেকেই আছে। যারা আমার ঘনিষ্ঠ কাছাকাছি মানুষ তারা জানেন অফার কিন্তু অভাব নেই। কিন্তু আমি সেটা বর্জন করেছি। কেন করেছি? কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে যখন আমি নিজেকে জড়িয়ে ফেলব, তখন কিন্তু আমি আমার কণ্ঠস্বরকে রুদ্ধ করে ফেলব। তখন তাদের নীতি, তাদের পলিসি, সেটাই আমাকে আউড়ে যেতে হবে। তার বাইরে কিছু আমি ফেসবুকেও লাইভেও বলতে পারবো না, ইউটিউবেও বলতে পারবো না। বললে সেই পার্টির কমান্ড হুইপ আমাকে টেলিফোন করবেন, বা দেখা হলে সবিনয়ে অনুরোধ করবেন যে কেন এটা করছেন স্যার, কেন করছেন? আমরা তো আপনার কোনো অভাব রাখিনি না, আমরা তো আছি আপনার সাথে, কেন এসব করছেন? বোঝাতে পেরেছি? এবং মৃত্যুর পরেও বইগুলো কিন্তু বেঁচে থাকবে, সেটা তাই পরোক্ষ এবং প্রত্যক্ষ যে কোনোভাবেই হোক কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা আমাদের বুদ্ধিজীবীদের একটা কি বলবো, একটা পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে। এটা ছাড়া তারা বাঁচতে পারেন না, তারা অপ্রাসঙ্গিক হয়ে যান, তারা আত্মবিশ্বাসহীন হয়ে যান, তারা মঞ্চ পান না, তারা কোলকে পান না। হ্যাঁ, তার জন্য দায়ী আপনারা, আমরা, আমাদের মানসিকতা। কারণ আমরা দল ছাড়া ভাবতেই পারি না, দলের ঊর্ধ্বে উঠতেই পারি না। আর এই কারণে কি হয় বলুন তো, এই করোনা প্যান্ডেমিক কালে ইউরোপ আমেরিকায় হাজার লক্ষ মানুষের মিছিল হয়, ইউরোপ স্কুল খুলে দিতে বাধ্য হয়। আপনারা জানেন জার্মানিতে 2020 ডিসেম্বর থেকে স্কুল কলেজ সমস্ত খুলে দেওয়া হয়েছিল। তা জার্মানি থেকে শুরু করে তারপরে ফ্রান্স, সর্বত্রই স্কুল কলেজ কিন্তু খোলা ছিল। হ্যাঁ, কিন্তু আমাদের দেশের সবচেয়ে বেশি, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে তৃতীয় বিশ্বে, আমি আমার দেশের কথাই আগে বলবো, কারণ আমাদের দেশের পশ্চিমবঙ্গ তো আমার রাজ্য বুদ্ধিজীবীদের জায়গা, শিক্ষকের জায়গা। এত শিক্ষক আমাদের রাজ্যে
রাজ্যে রয়েছে, প্রাইমারি এবং উচ্চ মাধ্যমিক মিলিয়ে এত এত শিক্ষক সম্ভবত আমাদের দেশে আর কোথাও নেই। উত্তরপ্রদেশ হয়তো কিছুটা কাছাকাছি আছে। তো যাই হোক, তো অথচ এই রাজ্যে দেখুন আমরা কি দেখলাম, আমরা এটাই দেখলাম যে এই করোনা প্যান্ডেমিক কালে আমরা এই সময়ে দাঁড়িয়ে কোনো বুদ্ধিজীবীকেই কিন্তু মানে যারা মেন স্ট্রিম মিডিয়ার বুদ্ধিজীবী, আমি তো মেন স্ট্রিম মিডিয়াতে নেই আপনারা জানেন, যদি কখনো দেখেন যে কোনো মেন স্ট্রিম মিডিয়াতে বসে আমি বাইট দিচ্ছি, বুঝবেন আমি বিক্রি হয়ে গেছি। সেদিন আমাকে আমার বইপত্র থাকলে দুটো লাথি মেরে ফেলে দেবেন। আমি যেটা দেখবেন সেটা আমার মৃতদেহ, আমি বলেই দিচ্ছি, ফেলে দেবেন লাথি মেরে। তো যাই হোক, কিন্তু তারা চুপ করে কেন গেলেন বলুন তো? এই যে আপনারাই দায়ী তার জন্য। কেন? হ্যাঁ, এটা লাইভ প্রোগ্রাম, একটু অডিও ফিডব্যাক নয় যেসব আসবে একটুখানি কোঅপারেট করুন। কী করবো বলুন, এটা আমার হাতে নেই একটু। আমি ফ্যান বন্ধ করে আপনাদের সাথে কথা বলছি। তো যদি আপনারা সিংহভাগ আপনারা দেখুন না, কেন হলো না? ইউরোপে আমেরিকায় এত এত মানুষ রাস্তায় বেরোলো, প্রতিবাদ করলো লকডাউনের বিরুদ্ধে, আমরা সেসব ভিডিও শেয়ার করলাম, তাই তো শেয়ার করলাম। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হলো, মারাও গেছেন কেউ কেউ। কিন্তু আমাদের দেশে হলো না কেন বলুন তো? আমাদের দেশে কোনো রাজনৈতিক দল এটা বিরুদ্ধে ডাকেনি। করোনা প্যান্ডেমিক লকডাউনের বিরুদ্ধে, ফোর্সফুল ভ্যাকসিনেশনের বিরুদ্ধে আমাদের দেশের কোনো রাজনৈতিক দল কোনো মিছিল ডেকেছে, সভা ডেকেছে? ডাকেনি। কিন্তু ইউরোপের মানুষের রাজনৈতিক দলের দরকার পড়ে না, কারণ সেখানকার মানুষ বহু আগে থেকেই রাজনৈতিক দলের ঊর্ধ্বে ভাবতে শিখেছে। আর তাই তারা এই প্যান্ডেমিক বিরোধী আন্দোলনের পুরোভাগে থাকতে পেরেছে, কিন্তু আমরা এখন পারিনি। তাই যেহেতু লাল সবুজ গেরুয়া কোনো দলই এই অপ্রয়োজনীয় বিষাক্ত করোনামৃত প্রক্রিয়ার বিরুদ্ধে পথে নামেননি, সাইড এফেক্ট নিয়ে জনগণকে সচেতন করেননি, শুধুমাত্র ফ্যাক্ট শিটের আড়ালে গুমরে কেঁদেছে কি কি ভয়ঙ্কর সাইড এফেক্ট হতে পারে তার লীলা খেলা, ফ্যাক্ট শিটের আড়ালেই গুমরে কেঁদেছে। আমরা কেউ কেউ বলেছি, কিছু মানুষকে সচেতন করতে পেরেছি, তার মধ্যে আপনারাও রয়েছেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে যতটুকু মানুষের কাছে পৌঁছানো যায় আপনারা যথাসাধ্য করেছেন, আপনাদের সাধুবাদ জানাই। কিন্তু ওই যে আমরা কতটুকু, আমরা কতজন? যখন আমরা পথে নেমেছি 150-200 বেশি মানুষ আসতে পারেননি, আসেননি, সমস্যা থাকে, আসতে পারেননি। কিন্তু ধরুন একটা রাজনৈতিক দল যদি কোনো একটা মিছিল ডাকে, সেটা ক্ষমতাশীল দলই হোক অথবা বিরোধী দলই হোক না কেন, সেখানে কি 100-150 মানুষ হয়? না, হাজার হাজার মানুষ হয়। এবং কোনো কোনো রাজনৈতিক দল তো লক্ষ লক্ষ মানুষ ডেকে ফেলে। কেন বলুন তো? এই জন্যই আমাদের মানসিকতা দলের ঊর্ধ্বে ভাবতে শেখেনি। আর তাই ওরা রাজনৈতিক দলগুলোকেই কন্ট্রোল করে, আর রাজনৈতিক দল মানুষ কন্ট্রোল করে। আলটিমেটলি কি দাঁড়ালো? রাজনৈতিক দলের মাধ্যমেই জনগণের ওপর কন্ট্রোলটা ওরা করে নিল। রাজনৈতিক দল সামনে থাকলো বিভিন্ন কালারের, কিন্তু আসলে একটাই, এক ব্রহ্ম দ্বিধা ভেবে মন আমার হয়েছে ব্যাকুল। আমরা ভাবছি আলাদা, লাল আলাদা, সবুজ আলাদা, গেরুয়া আলাদা। হ্যাঁ, বাহ্যিক কিছু কাজকর্ম, কিছু রকম ফকম পোশাক আশাক, পতাকার রং, এগুলো তো আলাদাই। কিন্তু করোনা আসার পরে, মানে করোনা প্যান্ডেমিক আসার পরে যদি আপনারা বুঝতে না পারেন, এখনো যদি বুঝতে না পারেন, আমার যারা শ্রোতা, যারা শুনছেন, পাঠক, তারা বুঝতে পেরেছেন বলে আমার দৃঢ় বিশ্বাস। তবুও কোনো কোনো পোস্ট দেখে আমার কেমন জানি সন্দেহ হয় তারা বুঝতে পেরেছেন না বোঝার ভান করেছেন। যাই হোক, অন্তত আমার মনে হয় বেশিরভাগই বুঝেছেন। তো তারা
এই করোনা প্যান্ডেমিক আসার পরে কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছেন, চিনতে পেরেছেন, শুধুমাত্র রাজনৈতিক দলকে চিনেছেন তা নয়, আপনজনকে চিনেছেন, ডাক্তারকে চিনেছেন, সাংবাদিককে চিনেছেন, মিডিয়াকে চিনেছেন। শুধু তাই নয়, নিজেকেও চিনেছেন। নিজের মধ্যে কি ছিল, নিজের চৈতন্য আসলে কি ছিল, কোথায় আপনি ছিলেন, কোন অন্ধকারে ছিলেন। করোনা আসার পরে কিন্তু আপনাদের অনেকের মধ্যেই অন্ধকার দূর হয়ে আলো জ্বলে উঠেছে। সেটা কি আপনারা অস্বীকার করতে পারেন? আমি তো পারি না। কারণ করোনা প্যান্ডেমিক ইজ অ্যান আই ওপেনার, চোখ খুলে দেওয়ার মতো ঘটনা। তো এটা না এলে কিন্তু আপনারা এই রাজনৈতিক দল আলাদা করেই ভেবে নিতেন। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, অন্তত কয়েকশো মানুষ যারা আমার বই পড়েন, লেখালেখি পড়েন, তারা অন্তত বুঝতে পেরেছেন যে আসলে সব এক। তাই কেউ কিন্তু এই ইস্যুগুলোতে নিয়ে, যেটা খুব জরুরি ছিল, তারা কিন্তু কেউ পথে নামেননি। আর যারা আমাকে আমার বিরুদ্ধে অযথা সময় নষ্ট করছেন পোস্ট করে ফেসবুকে, তাদের বলবো যে আপনারা বইপত্র পড়ুন। আসলে ফেসবুকের কয়েকটা পোস্ট বিচ্ছিন্নভাবে পড়লে একটা লেখককে চেনা যায় না, তার চিন্তাভাবনাকে বোঝা যায় না। ওই জন্যই বারবার আমি বইপত্র পড়ার কথা বলি। ফেসবুকে 2 লাইন 3 লাইন, একটি পোস্ট, দুটি পোস্ট পড়লেন, বিচ্ছিন্নভাবে দেখলেন। আসলে একটা ছোট ছোট পোস্টে তো একটা বিশেষ দৃষ্টিভঙ্গি থাকে, তার মধ্যে কি সমগ্রকে ধরা যায়? ধরা যায় না। তার জন্য বইপত্র পড়তে হয়। যাই হোক, তো আজকের বিষয় আমি শিক্ষক মহাশয়দের বলবো, যারা রয়েছেন আমার সঙ্গে এখন দেখছেন, অনেক শিক্ষক যারা অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন, আবার এখন শিক্ষকতা করছেন তারা রয়েছেন। সবার উদ্দেশ্যেই আমি একটা বিষয়ে সাবধান হতে বলবো, অ্যালার্ট থাকতে বলবো। কি দেখবেন খেয়াল করে যে আজকে পেন ডাউন বিশেষ একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায়, তাদের চিন্তা ভাবনায় অনুপ্রাণিত হয়ে তারাই এই আন্দোলনটি চালাচ্ছে বলে আমরা জানি, আপনারা নাম করার দরকার নেই। তো তারা পেন ডাউন করেছে। সমস্ত স্কুলে হয়নি, কোনো কোনো স্কুলে হয়েছে, অনেক শিক্ষক করেছেন এবং গর্ব ভরে তিনি 2 ঘন্টা ক্লাস নেননি, পরীক্ষা চলছিল, পরীক্ষাতে গার্ডও দেননি, কর্মবিরতি পালন করেছেন। তার জন্য তিনি গর্ব প্রকাশ করেছেন এবং বলেছেন আগামীতে আরও বৃহত্তর আন্দোলন 2 ঘন্টায় হবে না, দিনের পর দিন আন্দোলন করতে হবে, তবেই তাদের প্রাপ্য ন্যায্য দাবি, অবশ্যই ডিএ। লড়াইটা কি নিয়ে হচ্ছে? ডিএ। ডিএর ইংরেজি ফুল ফর্মটা কি আপনারা জানেন? ডিয়ারনেস অ্যালাওয়েন্স। ডিয়ারনেস অ্যালাওয়েন্স অর্থাৎ মহার্ঘ ভাতা কেন দেওয়া হয়? ওই যে প্রাইস ইন্ডেক্স অনুযায়ী, অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়েছে, ব্যাপকভাবে বেড়েছে। কত গুণ বেড়েছে, কতটা বেড়েছে, সেটা সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। মুটে মজুর রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছে। শিক্ষকরাও নিশ্চয়ই টের পাচ্ছেন, সরকারি শিক্ষকরাও নিশ্চয়ই টের পাচ্ছেন। কিন্তু মুটে মজুর রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ যে হারে টের পাচ্ছেন, তারা কি সেই হারেই টের পাচ্ছেন? বুকে হাত দিয়ে বলতে পারেন? পারেন না, নিশ্চয়ই কম টের পাচ্ছেন। পাওয়া উচিত। তাহলে প্রশ্ন হচ্ছে, তারা কি নাগরিক নন? তাহলে মেহনতি মানুষের কথা বলা একটি রাজনৈতিক দল যখন শিক্ষকদের ডিএর আন্দোলনের উৎসাহিত করছে, আমি বলবো প্ররোচিত করছে। কেন প্ররোচিত করছে আমি আসছি পরে। প্ররোচনা শব্দটা, ফোমেন্ট শব্দটি, প্রভোগ শব্দটি আমি কেন ব্যবহার করছি আসছি। আর যারা আমাকে এতদিন কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতিনিধি বলে মনে করেন, তাদের বলবো আমার লেখা বইপত্র পড়ুন, আমার প্রতিটি ভিডিও কম বেশি সময় করে নিয়ে দেখুন, দেখার পরে সিদ্ধান্ত নিন। আমার একান্ত অনুরোধ। না হলে আপনারা অযথা কালক্ষেপ করছেন, নিজেদের হাস্যকর হাসির পাত্র করে তুলছেন। যেমন এই ভিডিওটি আমি কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে করছি সেটা নিশ্চয়ই বলে দেওয়ার অপেক্ষা রাখে না, তাই তো? যাই হোক, যাকে আপনারা লাল বলে জানেন,
তা এখন যদিও আগেই বলেছি সব রং একাকার হয়ে গেছে, রামধনু হয়ে গেছে করোনা প্যান্ডেমিক কালে। তো এইবার দেখুন কি দাঁড়ালো। ঠিক আছে, যদি আমরা গভীরভাবে ভেবে দেখি, ডিএটা পাওয়ার অধিকার আছে, ন্যায্য অধিকার, সংবিধান স্বীকৃত অধিকার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে লড়াইটা, ডিএ বৃদ্ধির জন্য লড়াই, এটা একপেশে হয়ে যাচ্ছে না, একপেশে হয়ে যাচ্ছে না, আমার তো তাই মনে হচ্ছে। কেন? যদি ডিএ বাড়ানো হয় তাহলে শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীরাই উপকৃত হবেন, আর্থিকভাবে উপকৃত হবেন। স্বাগত রাজেশবাবু, রাজেশ রায়, বিশিষ্ট চিকিৎসক। আরও অনেকেই দেখছেন, কৃষ্ণাদি দেখছেন, সুদীপ্ত দেখছে, মুখগুলো দেখা যাচ্ছে, সবার নাম নিতে পারছি না, অনেকেই আছেন। তো এবার দেখুন, শিক্ষকদের, সরকারি কর্মচারীদের বেতন বাড়বে, নিশ্চয়ই তার উপকৃত হবেন। এবার যারা গরিব মানুষ বা যারা এমন চাকরি করেন যেখানে মাইনেটাই অর্ধেক হয়ে গেছে, কমে গেছে, বেসরকারি চাকরি করেন বা যে কোনো মুহূর্তে চাকরি চলে যাবে, যাদের ডিএর কোনো গল্প নেই, তাদের জন্য আন্দোলন হচ্ছে কি? হচ্ছে না। তারাও তো মেহনতি মানুষ, তাদের জন্য কি এই দলটি আন্দোলন করছে? এই যে বেসরকারিকরণ থেকে শুরু করে প্রাইভেটাইজেশন, আদানি বিমানবন্দর কিনে নিচ্ছে, ঠিক আছে, তো এই যে বড় বড় সব পুঁজিপতির, এবং লকডাউন পিরিয়ডে 40 জন নতুন বিলিয়নিয়ারের আবির্ভাব হলো, অক্সফ্যাম রিপোর্ট পর্যন্ত বলছে, বেইস্ট্রিম মিডিয়া পর্যন্ত বলছে, সে তার বিরুদ্ধে এই মেহনতি জনতার জন্য লড়াই করা রাজনৈতিক দলটির কোনো হেলদোল দেখছেন, কোনো আন্দোলন দেখছেন, লড়াই দেখছেন? না, দেখবেন না। লকডাউনে দোকান বন্ধ করে দেওয়া হলো, ব্যারিংটন ডিক্লারেশনে যেখানে বলা হলো 2020 ডিসেম্বরে সুনেত্রা গুপ্তা থেকে শুরু করে জয় ভট্টাচার্য থেকে 500 বিজ্ঞানীর স্বাক্ষরিত ব্যারিংটন ডিক্লারেশনে যেখানে বলা হলো লকডাউনের কোনো প্রয়োজন নেই, এতে আরও মানুষের দুর্ভোগ বাড়বে, যন্ত্রণা বাড়বে, দারিদ্র্য বাড়বে, বেকারত্ব বাড়বে, এবং লকডাউন করে এই ভাইরাস, এটা ফ্লু ভাইরাস, তাকে আটকানো যাবে, তার কোনো রকম বিজ্ঞান নেই। বিজ্ঞান, পৃথিবীতে এর আগে আরও অনেক মহামারী এসেছে, কখনো লকডাউন হয়নি, কখনো হয়নি। সত্যিকারের মহামারী হলে জনগণই রাস্তাঘাটে ডেড বডি পড়ে থাকে। প্লেগের সময় যেটা হয়েছিল ইউরোপে, আমরা জানি ইউরোপের 50% জনপদ 14 শতাব্দীর বুবনিক প্লেগে ওয়াইপ আউট হয়ে গিয়েছিল। তখন লকডাউন ডাকতে হয়নি, রাষ্ট্রকে বলতে হয়নি। তাহলে এটা কেন হলো সেটা আমরা বুঝতে পেরেছি, অনলাইন প্রমোশন। আর এই সময়ে দাঁড়িয়ে জায়ান্ট বড় বড় সেই আদানি, আম্বানি বা এরকম আরও অনেক শিল্পপতির প্রচুর লাভ বাড়লো, কারণ তখন মানুষ মল থেকে কেনাকাটা করলো অনলাইনে। অনলাইনে যখন আপনি খাবার কিনছেন, বস্তু আসছে, তখন আর করোনা ছড়াচ্ছে না। দোকানদারের কাছ থেকে মালপত্র নিলে, ছোট দোকানদারের কাছ থেকে মালপত্র নিলে করোনা ছড়ায়। তো বোঝা গেল সেটা কি ওনারা বামপন্থী বলে দাবি করেন, তারা কি বুঝতে পারেননি? ভালোই বুঝেছেন, উপর মহল তো বুঝেছেই। নিচুতলার কর্মীদের চিরকালই বোকা বানানো হয়, তাদেরকে ঝান্ডা ধরার কাজে ব্যবহার করা হয়, সেটা আপনারা জানেন। তাহলে এই যে আন্দোলনটা তারা কেন করছে, আসলে উদ্দেশ্য কি? আমার মনে হয় বিশ্লেষণ আপনাদের সামনে রাখছি, আপনারা ভাববেন। আমি ভুল হতে পারি, ঠিকও হতে পারি, যেহেতু এখনো ঘটেনি, আগামীতে ঘটতে চলেছে বলে তবে আমার কোনো অবজারভেশন, আমার বিশ্লেষণ এখনো পর্যন্ত মিথ্যে হয়নি। আপনারা সেটা জানেন যারা নিয়মিত আমার লেখা পড়েন, আমার ভিডিও দেখেন। তো আপনারা দেখবেন যে যখন আমাদের রাজ্যে দীর্ঘ 34 বছর আমাদের রাজ্যে ক্ষমতাসীন ছিল এই বাম দলগুলির একটা জোট, যাকে আমরা বামফ্রন্ট বলে থাকি, সেই সময় কি হয়েছিল? ইতিমধ্যেই আপনারা জানেন যে সমাজতান্ত্রিক বিপ্লব, গণতান্ত্রিক বিপ্লবের স্লোগান দেওয়া এই দলগুলো কিন্তু আর বিপ্লবের কথা বলে না, শুধু ক্ষমতা দখলের কথা বলে। এরা বিপ্লব করেনি। এবং আপনারা জানেন যে সোভিয়েত ইউনিয়নের বিপ্লব, রাশিয়ার বিপ্লবটা কিভাবে কেন হয়েছিল আসলে, সেটা নিয়েই আমার
গ্রেগরি রাসপুটিনের একটি উল্লেখযোগ্য অংশ, মানে গ্রেগরি রাসপুটিন উপন্যাসেই সেটি থাকছে। আপনারা পড়বেন যদি অবশ্যই বইটি প্রকাশিত হয় বা হতে পারে। তো এরা কেন কিভাবে যে ভূমিকাটা নেয়, আমি বারবার বলছি নিচু তলার কর্মীদের কিন্তু এই বিষয়গুলো তারা জানেন না, তাদের জানানো হয় না, তারা বোঝেন না। সেটা সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রেই প্রযোজ্য। থিঙ্ক ট্যাঙ্ক এই বিষয়গুলো জানে, তারাই সেভাবে কাজ পরিচালনা করে। এবার দেখুন, সেই সময় অসংখ্য ছোট কারখানা, মাঝারি কারখানা বন্ধ হয়েছে তো, যাকে আমরা বলি জঙ্গি ট্রেড ইউনিয়নিজম বা মিলিটেন্ট ট্রেড ইউনিয়নিজম, প্রচুর বন্ধ হয়েছে। বেলঘরিয়া থেকে শুরু করে ওইদিকে আপনি গঙ্গার ধার দিয়ে গুনতে থাকুন, কত কারখানা বন্ধ হয়েছে। কেন বন্ধ হয়েছে? তাতে করে কাদের লাভ হয়েছে? মেহনতি মানুষের লাভ হয়েছে? খেটে খাওয়া শ্রমিকের লাভ হয়েছে? না, হয়নি। এসব কারখানা কিভাবে বন্ধ হয়েছে এবং কিভাবে ইউনিয়ন লিডারদের সঙ্গে মালিকদের আঁতাত বোঝাপড়া করে হয়েছে, কি শর্তে হয়েছে, আর যেখানে আঁতাত হয়নি সেখানে কেন, কোন কারণে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, পার্টি লাইন মেনটেন না করার জন্য, পার্টি ফান্ডে টাকা না দেওয়ার জন্য, বিভিন্ন রকম কারণে করা হয়েছে। এই শব্দ আসবে চঞ্চল, কিছু করার নেই। সবসময় তো মানে এটা লাইভ তো, মানে সবসময় একদম মানে 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 ভালো রিসেপশন পাবে এটা আশা করাই বাতুলতা। তো যাই হোক, তাহলে আমি কিন্তু বলবো না, সে রাজনৈতিক দলে আমার শ্রদ্ধেয় অনেক মানুষ আছেন এখনো, কেউ কেউ অনেক বয়স হয়েছে যাদেরকে আমি শ্রদ্ধা করি, কোনো মানুষ, তাদের সঙ্গে আমার সাহিত্যের আলোচনা হয়েছে একটা সময়, ছোটোবেলায় তাদের সঙ্গে ওঠা বসা করেছি, কারণ আমি তো বামপন্থী আদর্শ অনুসারী ছাত্র রাজনীতি করেছি। কিন্তু পরবর্তীকালে যত পড়াশোনা করেছি, মার্ক্সবাদের গভীরে গেছি, তত বেশি করে মোহভঙ্গ ঘটেছে, সেটা আপনারা জানেন। তো যাই হোক, তাহলে কি হচ্ছে দেখুন খেয়াল করে, এরা কিন্তু কোনো আমাদের দেশের যে বড় বড় যারা শিল্পপতি তাদের কোনো ক্ষতি করতে পারেনি, তারা বহাল তেবুয়াতে আছে। এবং আপনারা দেখছেন যে আমাদের দেশে বিলিয়নারের সংখ্যা বরং বেড়ে গেছে, এখন প্রায় 150 জন। চীনের পর মানে এখন ভারত তৃতীয় স্থানে আছে বিলিয়নারের সংখ্যার দিক থেকে, প্রথমে আমেরিকা, তারপরে চীন, তারপরে ভারত। কোনো তথ্য অনুসারে আবার চীন আগে, তারপরে আমেরিকা, তারপরে ভারত। যাই হোক, মোট কথা ভারত 3 নম্বরে আছে। তাহলে ভারত, এই যে এত বাম আন্দোলন হলো আমাদের দেশে, এত আন্দোলন হলো, ভারত বন্ধ হয়েছে একটা সময়, তো তাহলে যদি সত্যি বুর্জোয়াদের বড় মানে বিরুদ্ধে লড়াই হয়ে থাকে, যদিও বুর্জোয়া শব্দটি নিয়ে আমার অনেক আলোচনা আছে, আপনারা বুর্জোয়া মানে যা আপনারা সেটা ঠিকঠাক জানেন না, যাই হোক আমি পুঁজিপতি অর্থে এখানে ব্যবহার করলাম, তাহলে তারা টিকে গেলেন কেন এবং আরো ধনী হলেন কি করে? এই লকডাউন পিরিয়ডে 40 জন বিলিয়নিয়ার বাড়লো কি করে? হিসেবটা খুব সোজা, হিসেবটা খুবই সোজা। কেন? ছোট কারখানাকে, মাঝারি কারখানাকে বন্ধ না করলে বৃহৎ পুঁজির বিকাশ ঘটে না। যেমন ছোট মাছকে খেয়েই বড় মাছের উত্থান ঘটে। বোঝাতে পেরেছি? অর্থাৎ বরঞ্চ আমি বলছি না কিন্তু যে নিচুতলার সমস্ত কর্মী এই ব্যাপারগুলো বুঝেছেন বা জানেন, বা নেতৃত্ব যে সবসময় এই সব মহাজনী শক্তির প্ল্যানগুলো ঠিকঠাক বুঝেই কাজ করেছেন, সব ক্ষেত্রে তেমন নাও হতে পারে। কিন্তু বিভিন্ন রাষ্ট্রে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন, শুধু পশ্চিমবঙ্গ নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে এই মিলিটেন্ট ট্রেড ইউনিয়নিজমকে কাজে লাগিয়ে ছোট কারখানাকে বন্ধ করা হয়েছে, যেখানে সেলফ এমপ্লয়মেন্ট যেগুলোকে আমরা বলি, যেগুলো টার্ন ওভার হয়তো বছরে 2 কোটি, 3 কোটি, 4 কোটি টাকা বড় জোর, ঠিক আছে, এইরকম যে ছোট কোম্পানি বা কারখানা, সেলফ এমপ্লয়মেন্টের কারখানা, সেগুলো কিন্তু বন্ধ হয়েছে এই ট্রেড ইউনিয়নিজমের কারণে। কিন্তু টাটাকে বন্ধ করতে পেরেছে, তুলে দিতে পেরেছে? পারেনি। আম্বানি, আদানি এরা কি ছিল না? ছিল তো, তখনও ছিল। হ্যাঁ, আদানির সম্পদ অনেক বেড়েছে, আম্বানির সম্পদ সাম্প্রতিককালে অনেক বেড়েছে, কিন্তু তখন তারা ছিলেন। ওই বন্ধ তো করা যায়নি, তুলে দেওয়া যায়নি। তাহলে কাদের তুলে দেওয়া হলো? খোঁজ নিয়ে দেখুন।
ছোট ছোট এন্টারপ্রেনার যাদের বলা হয়, মাঝারি এন্টারপ্রেনার, ছোট ছোট এন্টারপ্রেনার, তাদেরকে উৎখাত করা হয়েছে। এতে করে কি সুবিধে হলো? একচ্ছত্র পুঁজিগুলো সুবিধে হলো। এবার আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন, শিল্পক্ষেত্রে যে পরিবর্তনগুলো আসছে, একটা সময় ছিল ধরুন কোনো হেভি শিল্প মানে হেভি ইন্ডাস্ট্রি কোনো একটা বড় কোম্পানি করতো, ধরুন টাটা করলো, ঠিক আছে, করলো, বা অশোক লিল্যান্ড করলো, যাই হোক। এবার তার সহযোগী শিল্প বা অ্যান্সিলারি ইউনিট যেগুলো, সেগুলো কিন্তু অন্যান্য ব্যবসায়ীরা করতো, মানে ছোটোখাটো ব্যবসায়ী, তারা বরাত নিয়ে টেন্ডার নিয়ে করত। তারা তাদের ছোট ছোট কারখানায় সেই যন্ত্রাংশ তৈরি করত, অ্যান্সিলারি ইউনিটস যেগুলোকে বলা হয়, সেগুলো সেই সব বড় বড় কারখানায় ব্যবহার দিয়ে ফিনিশড প্রোডাক্ট তৈরি হতো। কিন্তু এখন দেখতে পাবেন খেয়াল করে, এখন অ্যান্সিলারি ইউনিটস থেকে শুরু করে সেই গাড়িটা যেটা সারানো হবে সেই সার্ভিস সেন্টার পর্যন্ত টোটালটাই কিন্তু এরাই কন্ট্রোল করছে। অর্থাৎ অ্যান্সিলারি ইউনিটে যে ছোট ছোট এন্টারপ্রেনারের প্রবেশের অধিকার ছিল, নিজে করে খাওয়ার অধিকার ছিল, সেটাকে ওরা বন্ধ করে, অর্থাৎ টাটা যদি গাড়ি বানায় সেটা পার্টসও টাটাই বানাবে, অ্যান্সিলারি ইউনিটসও টাটাই, তো টাটার ব্যানারেই হবে, টাটাই সেটাকে চালাবে, টাটাই সেটা অনুমোদন করবে, টাটাই সেখানে রিক্রুট করবে। এবং গাড়ি খারাপ হলে সার্ভিস সেন্টার, দেখবেন খেয়াল করে, মারুতির গাড়ি মারুতি সার্ভিস সেন্টার হয়ে গেছে, যেটা আগে ছিল না। ছিল কি, যে কোনো জায়গায় আপনি সারাতে পারতেন। এবার আপনি অন্য জায়গায় যদি সারান, তাহলে কিন্তু আপনার ওয়ারেন্টিটা ওরা তুলে নেবে, থাকবে না। বোঝাতে পেরেছে? অর্থাৎ টোটাল কন্ট্রোল এগুলো অনেক আগে থেকেই শুরু হয়েছে। তো এইভাবে বৃহৎ পুঁজি কিন্তু আস্তে আস্তে অ্যান্সিলারি ইউনিটস থেকে শুরু করে সার্ভিস সেন্টার পর্যন্ত তার জাল বিস্তার করে ফেলেছে। এবং এই জাল বিস্তারে কিন্তু সহায়ক ভূমিকা নিয়েছে এই মার্ক্সবাদী দলগুলোই। হ্যাঁ, সেটা ইচ্ছেই হোক অনিচ্ছাই হোক, বা আমার তো যেটা মনে হয়, যেটা এতে করে কিন্তু এতে সুবিধেই হয়েছে, বৃহৎ শক্তির বৃহৎ পুঁজির সুবিধেই হয়েছে। তাই কিছুই করা যায়নি, বরং ধনী আরও ধনী হয়েছে, বড় লোক আরও মানে গরিব আরও গরিব হচ্ছে, যেটা তাই বলছে পরিসংখ্যান, তাই বলছে। কিন্তু রাজনৈতিক দলের কি সুবিধে হয়েছে? ব্যাপক সুবিধে হয়েছে। কিরকম? দেখবেন ইউরোপের একটা উল্লেখযোগ্য মানুষ, যেটা আগামীতে অবশ্য এই নিউ ওয়ার্ল্ড অর্ডারে ওরাও সেটাকে ভাঙার চেষ্টা করছে, সেটা হচ্ছে কি, রাষ্ট্রের ওপর নির্ভর করে দেওয়া। অর্থাৎ রাষ্ট্র ডোল দেবে, দান ধ্যান করবে, 5,000 টাকা দেবে, লক্ষ্মীর ভাণ্ডার দেবে, এইসব দেবে, দিয়ে আপনাকে দাস বানিয়ে দেবে, যাতে করে আপনি স্বাধীনভাবে নিজে কিছু করতে না পারেন। হ্যাঁ, রাজনৈতিক দল কিন্তু এইভাবেই ভেবেছে আমাদের দেশে, আমাদের রাজ্যে বিশেষ করে। এই যেমন ধরুন, এই যে এত এত কারখানা যখন বন্ধ হয়ে গেল মিলিটেন্ট ট্রেড ইউনিয়নিজমের কারণে, আন্দোলন খেলার কারণে বন্ধ হয়ে গেল, বুর্জোয়ার কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, বুর্জোয়ার হাত আরও শক্তিশালী হলো। তো যাই হোক, তো হয়ে গেল, তখন এই যে কর্মহারা শ্রমিকরা কি করলো? ধরুন আপনি স্বাধীনভাবে একটা ছোট ব্যবসা করে খান বা চাকরি করে খান, যদি আপনার চাকরিটা চলে যায়, লকডাউনে অনেকে চাকরি চলে গেছে, অনেকে জীবিকা চলে গেছে, অনেকে পথে বসেছেন, তখন কি করবেন? আপনি পার্টির ঝান্ডা ধরবেন, তাই তো? আর পার্টির ঝান্ডা ধরলে কি সুবিধে হবে? পার্টি আপনাকে সমাবেশে নিয়ে যেতে পারবে, জমায়েতে নিয়ে যেতে পারবে, লোক সংখ্যা বাড়বে, ওরা বলতে পারবে আমাদের জমায়েতে 2 লক্ষ লোক হয়েছে, অর্থাৎ আমাদের সমর্থন কত কত বেশি। কিন্তু আপনি যদি সেলফ এমপ্লয়েড হন, বা আপনি যদি কোনো পার্টির উপর নির্ভর না হন, আপনি যদি নিজেরটা নিজে করে খাওয়ার ক্ষমতা রাখেন, তাহলে কিন্তু আপনি পার্টির মিছিলে ঝান্ডা নিয়ে যাবেন না। সেটা কি কোনো রাজনৈতিক দল চায়? বিশেষ করে আমাদের দেশের রাজনৈতিক দল চায় না। তাই এই সেলফ এমপ্লয়মেন্ট যে জীবিকাগুলো, যে কারখানাগুলো তৈরি করেছিল, এবং আরও অন্যান্য যে কাজকর্মগুলো, সেগুলোকে কিন্তু যত ধ্বংস করা যাবে, যেটা বাম আমলেই শুরু হয়েছে বেশি করে, এই প্রক্রিয়াটা আরও তীব্র আকার গ্রহণ করেছে, যেটা লকডাউনে এসে একটা কালমিনেশন পয়েন্টে পৌঁছে গেল। অর্থাৎ কাজ কিন্তু একই হচ্ছে। ওখানেও এক ধরনের লকডাউন হয়েছিল, ধর্মঘটের পর ধর্মঘট, কারখানা বন্ধ দিনের পর দিন, তালা ঝুলিয়ে দাও, তাই তো? ওটাও তো লকডাউন।
এক ধরনের লকডাউন, সেটা পার্শিয়াল লকডাউন, কারখানা লকডাউন। তো সেই লকডাউনটাই আপনারা দেখতে পেলেন আরও বড় আকারে, বৃহত্তর আকারে জনজীবনকে স্তব্ধ করে দেওয়া হলো, তাই তো? তার ফলে কি হলো? একই কাজ ঘটনা ঘটলো। সেই সময় অনেক কারখানা বন্ধ হয়ে গিয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল কি আন্দোলনের নামে, মেহনতি মানুষের জীবিকার দাবিতে, আরও বেশি বেতন বৃদ্ধি করতে হবে তার দাবিতে, তাই তো? কিন্তু আলটিমেটলি কি হলো? কারখানায় উঠে গেল। ইউনিয়ন লিডারদের কিন্তু খুব একটা সমস্যা হয়নি, খোঁজ নিয়ে দেখবেন। নেতাদের সমস্যা খুব একটা হয় না। এখন নেতাদের দেখবেন কত হচ্ছে, সিবিআই টিবিআই করছে, কত কিছু হচ্ছে, ইডি ধরছে, পরে দেখবেন এরা বাইট দেবে, এরা লাইভ করবে, আপনারা শুনবেন, বললেন বাবু ভালো কমেডি করে, কি দারুণ কমেডি, ভাল লাগে, আমার ভীষণ ভাল লাগে। তো এরকম একজন আছেন আপনাদের পরিচিত, উনি জেল খেটেছেন, জেলে ছিলেন, তারপরে আবার ফিরে এসেছেন, আবার সম্মান ফিরে পেয়েছেন, আবার পোর্টফোলিও পেয়েছেন। এরকম এদের ক্ষেত্রেও হবে। তো আপনারাও তাই করবেন। মানে আমি আপনাদের কথা বলছি না, আমি বৃহৎ অর্থে জনগণের কথা বলছি, এটা ওরা জানে, তাই তো? এটাই হয়ে আসছে। এবার দেখুন, এই যে শিক্ষকদের নিয়ে যেটা করা হচ্ছে, শিক্ষকদের ক্ষেত্রে এবার দেখুন, যদি গভীরে যান, আমি শিক্ষকদের বলবো সচেতন হতে। যেটা খুব অপ্রিয় সত্য, আপনারা শুনবেন, ভাববেন, আপনাদের বিরুদ্ধে আমার কোনো দেশ নেই, বিদ্বেষ নেই। আমার একটাই অভিমান ছিল, যেটা এখনও আছে, আগামীতেও থাকবে, আমৃত্যু থাকবে, যে এই করোনা প্যান্ডেমিক যে আসলে একটা ছক, মেহনতি মানুষকে ধ্বংস করে দেওয়া, সেলফ এমপ্লয়মেন্টকে ধ্বংস করে দিয়ে অনলাইন প্রমোশন বাড়ানো, ক্যাশলেস সোসাইটিকে প্রমোট করা এবং বেসরকারীকরণকে আরও তীব্র গতিতে নিয়ে আসা, তাই করোনাকালে এই কাজগুলোই হয়েছে। অথচ আপনারা বুঝতে পারলেন না যে আপনারা শিক্ষক বলে যে দাবি করেন, শিক্ষকরা তো সমাজের অগ্রগণ্য অংশ, যারা নেতৃত্ব দেন, যারা এগিয়ে থাকেন, তারা বুঝতে পারেননি। সে কারণে আমার কিছু ভিডিওতে আমি ক্ষোভ প্রকাশ করেছি। কিন্তু আপনাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কারণ আমি নিজেও একজন শিক্ষক, একসময় স্কুলে পড়িয়েছি, কলেজে পড়িয়েছি। অপদার্থতার জন্য আমি চাকরি টেকাতে পারিনি, কারণ আমি চাকরি করার জন্য মানে মেন্টালিটি আমার নেই, মানে এটা আমার ব্যর্থতা। কিন্তু করেছি তো এক সময়, 1 মাস হলেও 1 বছর হলেও আমি স্কুলে কলেজে চাকরি করেছি, পড়িয়েছি। তাই আমি নিজেও শিক্ষক, এ কারণেই অভিমানটা বেশি হয়। তো শিক্ষক হিসেবে আমি যদি বুঝতে পারি, তো আপনারা কেন পারলেন না? কেউ কেউ পেরেছেন, ব্যতিক্রমী, তাদেরকে আমি সম্মান জানাই। তো এবার দেখুন, আপনারা ধরতে পারেননি, ঠিক আছে, ধরলাম। এবার যদি আপনাদের বলি যে আপনাদেরকে কিন্তু আপনাদের বিপথগামী হওয়ার একটা সম্ভাবনা কিন্তু সামনে আছে। তাই কি সম্ভাবনা? এবার ধরুন, আপনারা লকডাউনকে মেনে নিয়েছিলেন এবং স্কুল কলেজ খোলার জন্য কোনো আওয়াজও তোলেননি, ব্যতিক্রম বাদ দিয়ে। কেন মেনে নিয়েছিলেন? তখন আপনারা বলেছিলেন যে সরকার কি আমাদের খারাপ চায়? সরকার তো আমাদের ভালো চায়। তো সরকার চাইছে, নিশ্চয়ই এটা ভয়ঙ্কর রোগ, মহামারী, ভয়ঙ্কর রোগ করোনা, তাই বাচ্চা কাচ্চাদের হবে। বাচ্চা কাচ্চাদের করোনা হয়নি, কোনো প্রমাণ নেই, এমনকি মেইন স্ট্রিম মিডিয়াও দেখাতে পারবে না। অনেক যে করোনা মৃত্যুতে বাচ্চা কত মারা গেছে দেখাতে পারবে না, কিন্তু ওই যে মিডিয়া ভয় দেখানো হয়েছে, আপনারাও ভয় পেয়েছেন। তো তখন আপনারা কিন্তু সমর্থন করেছিলেন যে কচি কাচাদের, অনেক মায়ের কোল খালি হবে, স্কুল বন্ধ রাখাটা ঠিক সিদ্ধান্ত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাটা সঠিক সিদ্ধান্ত। কেন না? সরকার আপনাদের ভালো চায়। তা এবারে কেন আপনারা সরকারের ডিএ না দেওয়ার সিদ্ধান্তটা মানছেন না? সরকার তো আপনাদের ভালো চায়, তাই তো? সরকার তাহলে সেই সময় লকডাউন করার সময় সরকার আপনাদের ভালো চেয়েছিল, আর এখন ডিএ যখন দিচ্ছে না, তখন সেই সরকারই আপনাদের কাছে খারাপ হয়ে গেল। কি করে হলো? কারণটা আপনাদের বলবো, যেটা আমাদের মধ্যে চরিত্রগত বৈশিষ্ট্য। এই জন্যই আমরা এখানে এখনো পর্যন্ত এইখানে দাঁড়িয়ে আছি, অন্ধকারের মধ্যে হাত রাখছি। কি বলুন তো? যে সরকারি সিদ্ধান্তটা আপনাদের পক্ষে যাবে, ভালো হবে, আরাম দেবে, ঘরে বসে মাইনে পাবেন, স্টে হোম স্টে সেভ করতে পারবেন, সেটা আপনাদের পক্ষে ভালো, তাই তো? ওটা যেহেতু আপনাদের পক্ষে গিয়েছে, ক্ষতি হয়নি কিছু,
তো যেই মাত্র একই সরকার আপনাদের ডিএ না দেওয়ার জন্য আদালতে যাচ্ছে, ডিএকে ঝোলাচ্ছে, একই সরকার একই মুখ্যমন্ত্রী, তখন তিনি আবার আপনাদের কাছে ভিলেন হয়ে গেলেন। কেন না, এবারের সিদ্ধান্তটা মনের মতো হলো না। তার মানে কি দাঁড়াচ্ছে? আপনারা সুবিধেবাদী, আপনারা অপরচুনিস্ট। সমালোচনা করলে, প্রতিবাদ করলে পুরোটাই প্রতিবাদ করুন, পুরো ব্যাপারটাকে ধরুন। ডিএ কেন দেওয়া হচ্ছে না বুঝুন, বেসরকারীকরণ বুঝুন, প্রতিবাদ করুন। এত মানুষের চাকরি গেল, 18 কোটি মানুষ করোনা প্যান্ডেমিকে কাজ হারিয়েছে, আত্মহত্যা করেছে। আত্মহত্যার সংখ্যা করোনা মৃত্যুর সংখ্যার চাইতে অনেক বেশি। এসব বিষয়ে তো আপনারা একবারও প্রতিবাদ করেননি। তাই সিলেক্টিভ হবেন না। আপনারা শিক্ষক, আর 5টা পেশার সঙ্গে শিক্ষকতার একটা অনেক পার্থক্য আছে বলে আমি মনে করি। যদিও আপনারা সেই পার্থক্য বেশিরভাগই ব্যতিক্রম মার্জনীয় বহু আগেই ভুলে গেছেন। পড়াশোনার ধারের কাছে নেই, বইপত্র তো দূরের কথা, ভাবেন না পর্যন্ত। ভোগবাদী জীবন, বাড়ি গাড়ি, আরাম, ফ্যাশনেবল পোশাক আশাক, এই নিয়েই আপনারা পড়ে আছেন। আমি জানি, ব্যতিক্রম আবার বলছি, মার্জনা করবেন। তো এই অবস্থায় দাঁড়িয়ে আপনারা কিন্তু গণশত্রু হয়ে গেছেন ইতিমধ্যেই। কেন বলুন তো? করোনা কালে শিক্ষকদের কথায় বলছি, কারণ পেন ডাউন শব্দটা শিক্ষকদের ওরাই শুরু করেছেন। সরকারি শিক্ষক, সরকারি কর্মচারীরাও ডিএর অবশ্যই তারাও চাইছেন, আমি সেটা এখানে আলোচনায় আনছি না, কারণ তাদের করোনা কালেও অফিস টফিস করতে হয়েছে, সেটা আমরা জানি। তো শিক্ষকদের উপর জনগণ কেন খেপেছে? মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু, আমি বহুবার বলেছি, আপনারা অ্যালার্ট হন। আপনাদের বিরুদ্ধে কিন্তু এখন মেইন স্ট্রিম মিডিয়াকে কাজে লাগানো হয়েছে। দেখবেন শিক্ষকদের নিয়ে এত রকম কেলেঙ্কারি, এত রকম মারধর থেকে শুরু করে কত রকমের কেচ্ছা কেলেঙ্কারি আগে কিন্তু এত শোনা যায়নি, যেটা বিগত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে। আগে এইভাবে কি হচ্ছে, শিক্ষকদের প্রতি, সরকারি শিক্ষকদের প্রতি একটা নেতিবাচক চিন্তাভাবনা জনগণের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মেন স্ট্রিমের মাধ্যমে। যে জনগণ ইতিমধ্যেই আপনাদের 2 বছর ঘরে বসে মাইনে পাওয়া দেখেছে, যেটা ক্ষোভ ইতিমধ্যেই কিন্তু জনগণের মধ্যে আছে। সেই ক্ষোভটা অবশ্যই অনৈতিক ক্ষোভ, কারণ আপনারা আপনাদের যোগ্যতা বলেই মাইনে পেয়েছেন, অবশ্যই সেটা মেনে নিচ্ছি। কিন্তু তা সত্ত্বেও ক্ষোভ তো থাকবেই। যখন একটা সমাজের একটা অংশের মানুষ তারাও চাকরি করে, অথচ তাদের চাকরি যাচ্ছে না, তারা ঘরে বসে মাইনে পাচ্ছে, অথচ আরেকটি মানুষ তার চাকরি চলে যাচ্ছে বা মাইনে 3 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না, ছেলেমেয়ের না খেতে পাওয়া মুখ দেখতে পেয়ে আত্মহত্যা করছে। তো এইরকম অবস্থা দেখলে তো একটা হিংসে, একটা ঈর্ষা, আমি হিংসা বলবো না, ঈর্ষা তো জাগেই না। তো ঈর্ষা তো আছেই, এবং সেই ঈর্ষাকে কিন্তু এখন কাজে লাগাচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া। কি করছে? এবং আদালতকেও কিন্তু সামনে আনা হয়েছে। আপনাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই এমন একটা হাওয়া তুলে দিয়েছে ওরা, যে 2011-র পর থেকে বিশেষ করে, যেটা দেখবেন সিবিআই এর হাতে, দেখবেন 2 দিন অন্তর অন্তর আপনাদের কাছে অ্যাপয়েন্টমেন্টের প্রমাণপত্র, নথি চেয়ে পাঠানো হচ্ছে, কখনো অফলাইনে কখনো অনলাইনে। কেন বলুন তো? আপনাদের মধ্যে একটা মাইন্ড গেম খেলা শুরু হয়ে গেছে, ভয় দেখানো শুরু হয়ে গেছে, এবং সেখানে বলা হচ্ছে যে সমস্ত চাকরিই নাকি স্কুটিনি হবে। জনগণের মধ্যে এমন একটা হাওয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে, রাস্তাঘাটে পথে ঘাটে শুনলেই, দেখলেই, আলোচনা করলেই বুঝতে পারবেন যে তারা ধরেই নিয়েছে যে বেশিরভাগ শিক্ষক, সিংহভাগ শিক্ষকই ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন। বাস্তবে কি তাই? মোটেই নয়। আপনারা জানি অনেকেই, আমার অনেক ছাত্র, একসময় আমি এসএসসি পড়িয়েছি, আমার অধীনে শয়ে ছাত্র, আমি তো ইংরেজি পড়াতাম, আমার অধীনে আরও শিক্ষক ছিল, বাংলা, ভূগোল, ইতিহাস, শয়ে শিক্ষক, সমস্ত সাবজেক্ট ধরলে হাজার হাজার শিক্ষক কিন্তু বিভিন্ন স্কুলে চাকরি করছে। অনেকে, কারো সঙ্গে যোগাযোগ আছে।
অনেকের সঙ্গে যোগাযোগ নেই, তাদের তাদের কাজ মিটে গেছে, তারা তাদের মতো সুখে থাকুন, ভালো থাকুন। কিন্তু তারা তো চাকরি করছে, তারা কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে? আমি তো তাদের কাছ থেকে দেখেছি তারা তো রীতিমতো পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। তবে সেটা অবশ্যই 2011-র আগে, কারণ তারপরে 2011, হ্যাঁ 11-র পরেও আমি পড়িয়েছি, সেখানেও আমি জানি অনেককেই যে দুটো 11-র পরে দুটো এসএসসি হয়েছে মূলত, তার মধ্যে একটি এসএসসিতে আমি তো পড়িয়েছি মনে আছে। তো সেক্ষেত্রেও তো অনেকেই চাকরি পেয়েছেন যারা ঘুষ না দিয়ে চাকরি পেয়েছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো তাহলে কিন্তু এইরকম একটা হাওয়া কেন তোলা হচ্ছে আপনাদের বোঝার চেষ্টা করুন। ডিএর পেছনে অবশ্যই দৌড়বেন, কিন্তু তার আগে এই ব্যাপারটা ভেবে দৌড়বেন। কি এমন হবে না তো যে জঙ্গি ট্রেড ইউনিয়নিজম করতে গিয়ে আপনাদের চাকরিগুলোই, স্কুলগুলোই তুলে দেবে সরকার, বন্ধ হয়ে যাবে, যেমন মালিক কারখানা বন্ধ করে দিয়েছিল, অথবা অন্যের হাতে দিয়ে দেওয়া হবে, যে সরকার আর সামলাতে পারছে না স্কুলগুলো, এত এত বিক্ষোভ হচ্ছে, শিক্ষকরা পড়াচ্ছে না, পেন ডাউন করছে, আমরা আর সামলাতে পারছি না, আমরা এবার একটা কোনো কোম্পানিকে, আদানি হোক আম্বানি হোক যাই হোক না কেন, আমরা ওটাকে দিয়ে দিচ্ছি কেয়ারটেকার হিসেবে, তারাই ব্যাপারটা দেখাশোনা করবে। আউটসোর্সিং বোঝেন? পিপিপি মডেল ইতিমধ্যেই এসে গেছে, ভেতরে ভেতরে কাজকর্ম হচ্ছে, আপনারা জানেন? জানেন না। আর আপনারা তো আধা সরকারি কর্মচারী। হ্যাঁ, এই যে স্কুলগুলো, এটা গভর্নমেন্ট এডেড স্কুল, তাই তো? তাহলে কেন আপনারা এখন থেকেই বৃহত্তর ছবিটা ভাববেন না, বড় ছবিটা ভাববেন না? ইতিমধ্যেই আপনারা ভিলেন জনগণের কাছে, গণশত্রু হয়ে গেছেন, বসে বসে মাইনে নিয়েছেন, এরকমই একটা মানসিকতা মিডিয়ায় তৈরি করে দিয়েছে। তারপরে এই ঘুষকাণ্ড, ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, স্বয়ং শিক্ষামন্ত্রী দেখা যাচ্ছে যে তিনি সিবিআই এর, ইডির চক্করে, কেউ সিবিআই এর চক্করে, মানে মানে একদম প্রাইমারি, প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, একেবারে কোনো কিছু বাকি নেই। এই অবস্থায় দাঁড়িয়ে তো আপনারা অভিভাবকহীন হয়ে গেছেন, তাই না? আপনারা যে মন্ত্রীর অধীনে চাকরি পেয়েছেন, যারা এই 2011 থেকে স্কুটিনি হচ্ছে, তাই তো বলা হচ্ছে, তো আমার বিশ্বাস এটা আরও পরবর্তীকালে ছলে বলে কৌশলে এটাকে অ্যাম্বিটটাকে বাড়ানো হবে, মিলিয়ে নেবেন। তো তারা এই ছকটা বুঝতে পারছেন না। আপনাদের এই যে ডকুমেন্ট বারবার কেন চেয়ে পাঠানো হচ্ছে, এবার ধরুন আমি কথায় কথায় বলছি, আপনারা ব্যাপকভাবে ক্ষেপে গেলেন, পড়ানো বন্ধ করে দিলেন, পেন ডাউন করে দিলেন। এবার সরকার, সিবিআই এবং আদালত তো জানেন, আপনারা জানেন আদালত খুব ভালো কাজ করছে, আমি কিছু বলবো না। সুদর্শন, বেশ বিচক্ষণ বিচারককে সামনে এনে মানুষ, মেন স্ট্রিম মিডিয়া যে দুর্দান্ত কাজ করছে, এবং শাসক দল থেকে শুরু করে উপরের চালিকা শক্তি, মহাজনী শক্তি যে কি সুন্দর কাজটা করছে, সেটা আপনারা এখন বুঝবেন না, কিন্তু আমি জানি আগামীতে কি হতে চলেছে। এখন বলবো না, আদালত অবমাননা হবে তো বলতে চাও না, কোনো দরকার নেই, আপনারা নিজেরাই বুঝে নিন। তো এই যে ব্যাপারটা ঘটছে, পুরোটাই কিন্তু একটা চিত্রনাট্য। কেন হঠাৎ করে এত এত শিক্ষক সব ঘুষ দিয়ে ঢুকেছে? সরকারি শিক্ষক মানেই হচ্ছে ঘুষখোর শিক্ষক, সরকারি শিক্ষক মানেই হচ্ছে ফাঁকিবাজ শিক্ষক, সরকারি শিক্ষক মানেই হচ্ছে ঘরে বসে মাইনে পাওয়া শিক্ষক। এইরকম একটা যে আওয়াজ তোলা হয়েছে, তাতে করে কিন্তু আপনারা ইতিমধ্যেই একটা দুর্বল জায়গায় আছেন। এবার আপনারা যদি এরকম কোনো আন্দোলন করেন, তখন কিন্তু ওদের সরকারের হাতেই একটা, আপনারা কোর্টেই বলটা ঠেলে দেবেন, এবং সরকার তখন বলবে, বেশ আমরা আর পাচ্ছি না, এবার এই এজেন্সিকে আমরা দায়িত্ব দিচ্ছি, তারাই এখন আপনাদের সঙ্গে কথা বলবে। কিছু বুঝতে পারলেন? এতে করে কার লাভ হবে? সরকারি শিক্ষাকে বেসরকারীকরণ করার ক্ষেত্রে কোন দলটি, কাদেরকে কাজে লাগানো হবে, কিভাবে কাজে লাগানো হবে, এবারও কি খুঁড়ে বলতে হবে? মিলিটেন্ট ট্রেড ইউনিয়নের সময় কিন্তু অনেক শ্রমিক ফাঁদে পা দিয়েছিলেন, তাই তো? তারপরে কারখানাটাই উঠে গেল, বন্ধই হয়ে গেল।
কোন মালিক মরেছে? কজন মালিক মারা গেছে না খেয়ে? কজন ইউনিয়ন লিডার না খেয়ে মারা গেছে? কজন পার্টির নেতা না খেয়ে মারা গেছে? কিন্তু অনেক শ্রমিক কিডনি বেচেছে, রক্ত বেচেছে, আত্মহত্যা করেছে। আমার হোস্টেলে আসতো, আমরা হেল্প করতাম যতটুকু পারি। 1990-এর দশকের কথা বলছি, 1980-র মাঝামাঝি, 89, 88 এই সময়ের কথা বলছি। তখন কারখানা বন্ধ হচ্ছে একটার পর একটা। আমি পড়ছি, রাজনীতি করছি, আর দেখছি গভীরে যাচ্ছি, যন্ত্রণা হচ্ছে। আসলে এই আশঙ্কাটাই আমি করছি। আপনারা কিন্তু এই লকডাউনে আপনারাই, শুধু সরকারি কর্মচারী তো আছেই, আমি এই ভিডিওটা যেহেতু আমি পেন ডাউন পেন আপ এই প্রসঙ্গে রেখেছি, তাই আপনাদের কথাই বলছি। আপনারা কিন্তু লকডাউনে কুশন ছিলেন, মানে আপনারা প্রতি মাসে নিয়মিত মাইনে পেয়েছেন। আপনারা এখনো পর্যন্ত কিন্তু অন্যদের তুলনায় ভালো আছেন। হ্যাঁ, আমি ওই বিলিয়নিয়ারের কথা বলছি না, যারা 40 জন নতুন বিলিয়নিয়ার। আপনারা তো বিলিয়নিয়ার হবেন না, আপনারা শিক্ষক। তো এবার আমার যেটা মনে হয়, আপনাদের যেটা করা উচিত সেটা হলো যে ভেবে চিন্তে কাজ করা। মানে শুধুমাত্র ডিএ নয়, শিক্ষাটাকে সামনে রেখে টোটাল যে শিক্ষা, জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে সামগ্রিক লড়াই, শিক্ষক হিসেবে আমার মনে হয় সেটাই সামনে আনা। বেসরকারিকরণের বিরুদ্ধে লড়াই, প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে লড়াই, এটা করুন। ডিএ নিয়েই সবসময় দেখতে পাচ্ছি আপনাদের আন্দোলনে যে প্ল্যাকার্ডগুলো আমাদের চোখে পড়ছে, যে স্লোগানগুলো চোখে পড়ছে, শুধু ডিএ ডিএ ডিএ। তাহলে আপনাদের তো স্বার্থপরতাটাই সামনে আসছে, তাই নয় কি? যদি আপনারা বেসরকারিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলেন, যদি আপনারা জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আওয়াজ তোলেন, তাতে করে যদি এইগুলোকে আপনারা প্রতিহত করতে পারেন, তাহলে অটোমেটিকভাবেই তো আপনাদের ডিএ আপনাদের কাছে চলে আসবে একদিন, তাই না? অটোমেটিকভাবেই তো চলে আসবে। মূল বিষয়টা ধরুন, বম্বার দ্য হেডকোয়ার্টার। আপনাদেরই দলে একজন বলেছিলেন, মাও সেতুং, বম্বার দ্য হেডকোয়ার্টার। তো সেটা করুন। তার হেডকোয়ার্টার মানে শুধু ডিএ নয়, সিস্টেম। মানে আপাতত আপনারা যেহেতু শিক্ষক, আমি তো বলবো না আপনি ক্যাপিটালিজমের বিরুদ্ধে আওয়াজ তুলুন। আপাতত শিক্ষাটার যে বেসরকারিকরণ হচ্ছে, জাতীয় শিক্ষানীতি অমৃত শপথ 2য় খণ্ডে বিস্তারিত আছে, পড়ুন। অনেকেই পড়েছেন, শিক্ষক হিসেবে তো পড়া উচিত। বিস্তারিত আলোচনা আছে, প্রায় 50 পাতা। কি কি হবে আগামীতে রূপরেখা আমি দিয়ে রেখেছি। কিন্তু আপনারা সেটা না করে সংকীর্ণ তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী, এই বৃত্তে আটকে থেকে নিজেদের কবর কিন্তু নিজেরা খুঁড়ছেন। এবার ধরুন আগামীতে যদি এরকম হয়, আপনারা ব্যাপক আন্দোলন করলেন, পেন ডাউন করলেন, স্কুল টুল অচল টচল করে দিলেন, ওদের কি হবে? ওরা তো চাইছে স্কুল বন্ধ হয়ে যাক, ওরা তো চাইছে স্কুল বন্ধ হয়ে যাক। স্কুল এখন সরকারের গলার কাঁটা, কতবার করে আপনাদের বুঝিয়ে দিচ্ছে, তাও আপনারা বুঝছেন না। বরং স্কুলটাকে চালু রাখার চেষ্টা করুন, যত বেশি করে হোক ছাত্রছাত্রীদেরকে মোটিভেট করুন, ওটা আপনাদের জায়গা। এবার ধরুন আগামীতে 10,000, 15,000, 20,000 শিক্ষক, তাদেরকে যদি কোর্ট বলে দেয় এরা হচ্ছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এবার আপনি প্রমাণ করতে ছুটুন। সরকার বলবে আপনি প্রমাণ করুন আপনি দোষী নন। আমরা বলছি আপনি দোষী, এবার আপনি আদালতে চক্কর কাটুন, বছরের পর বছর ধরে প্রমাণ করুন আপনি ঘুষ দিয়ে চাকরি পাননি। কি মুশকিল, ঘুষ দিয়ে চাকরি পেলে তো ঘুষের কোনো ডকুমেন্ট কেউ দেয়? দেয় কি? রসিদ দেয়? রসিদ তো দেয় না। তাহলে আপনি কি করে প্রমাণ করবেন যে আপনি ঘুষ দিয়ে চাকরি পাননি? এবার প্রশ্ন হচ্ছে যে মার্কশিট, তাই তো, নাম্বার ইত্যাদি ইত্যাদি, তো এগুলো নিয়ে অনেক কিছু করা যায়।
যদি কেউ মনে করে যে আপনাদের পেছনে লাগবে, যদি রাষ্ট্রযন্ত্র মনে করে আপনাদের পেছনে লাগবে, আইনের মারপ্যাচ দেখিয়ে রাতারাতি কিন্তু স্কুলগুলোকে কোনো প্রাইভেট পার্টির অধীনে দিয়ে দেওয়া যায়। বিমানবন্দরকে যেমন দিয়ে দেওয়া যায়, এয়ার ইন্ডিয়াকে যেমন দিয়ে দেওয়া যায়, সরকারি তো, এয়ার ইন্ডিয়া তো সরকারি ছিল, তাই তো, এখন মালিককে টাটা, তেমন করেও আপনাদেরকেও দিয়ে দেওয়া যায়। সমস্যাটা এখানেই জানেন, আমরা সবসময় যখন নিজের ঘরে আগুন লাগে শুধু সেটাকেই দেখি, সমষ্টির চিন্তার কথা কোনোদিন ভাবি না, তার জন্য পথে নামি না, নিজেকে বিপন্ন করি না, আমরা। তাই আপনারা শুধুমাত্র ওই পাখির চোখ ডিএকে দেখছেন, আর আপনারা কিন্তু আরো বেশি করে এগুলো করছেন। এবং এই যে আজকে আমি টিচার গ্রুপে যে ছবিগুলো দেখলাম, একজন শিক্ষক ছবি দিয়েছেন যে আমরা পেন ডাউন করছি স্কুলে, স্টাফ রুমের ছবি দেখলাম, টিচার্স রুমের ছবি, সেখানে দুজন মাথা নিচু করে ঘুমোচ্ছেন ব্যাগে হেলান দিয়ে। ছবিটি আমি ডাউনলোড করে রেখেছি, অনেকেই রেখেছেন, আপনারা দেখে থাকবেন। এতে করে কি বার্তা যাবে বলুন তো অভিভাবকদের কাছে, যে আমাদের ছেলেমেয়েরা তো 2 বছর পড়তেই পারলো না, এখন একটু স্কুল খুলেছিল, আবার দেখি শিক্ষকরা আরও বেশি মাইনে বাড়ানোর জন্য ওরা ন্যায্য অধিকার, আপনাদের কাছে ন্যায্য অধিকার কোনো সন্দেহ নেই, কিন্তু অভিভাবকদের কাছে কি অধিকার? এবার ধরুন ওই স্কুলটিকে যদি তুলে দিয়ে বন্ধ করে দেওয়া হয়, কালকে যদি নোটিশ দিয়ে দেয় যে স্কুল বন্ধ, আমরা দেখছি কি করা যায়, তখন অভিভাবকরা কি বলবে? আপনাদের পক্ষে যাবে না। অভিভাবকরা বলবে ঠিক হয়েছে, মাস্টারমশাইরা আরও মাইনের জন্য আন্দোলন করছে, আমরা খেতে পাচ্ছি না আর মাস্টারমশাইদের আরও চাই। এটা তো মিডিয়া তৈরি করে দিয়েছে, আর আপনারা কিন্তু সেই ফাঁদে পা দিচ্ছেন। তাই যাই হোক, আমি অনেকক্ষণে বক করলাম। আমার কোনো এখানে দায় নেই, উদ্দেশ্য নেই, আমি আপনাদের ভালো চাই, কারণ আমার অনেক শিক্ষক আছেন, আমার পাঠক তালিকায় আছেন, বন্ধু তালিকায় আছেন, তাঁরা যাতে বিষয়টা বুঝতে পারেন, এই চক্রগুলো বুঝতে পারেন, যে সামগ্রিক প্রতিবাদ না হয়ে খণ্ডিত প্রতিবাদ আমরা চিরকাল করে আসছি বলেই আমাদের এই পরিণতি, আমরা সমষ্টির কথা ভাবি না। যাই হোক, অনেকেই আমার বক সহ্য করলেন অনেক রাত পর্যন্ত, দেরি করে আসার পরেও অনেকেই এখনও আছেন দেখছি। তো আমি এই কারণেই এই শিরোনামটা দিয়েছিলাম, পেন ডাউন। আপনি ভাবছেন পেন ডাউন করে আপনার অধিকার আদায় করবেন, কিন্তু পরিস্থিতি এখন এমনটাই হয়ে গেছে যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়ার জন্য ওরা পা বাড়িয়েই আছে। শুধু একটা ওদের সুযোগ চাই, একটা অজুহাত চাই, সেই অজুহাতটা আপনারা দেবেন না। তার বদলে সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করুন, জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রচলনের বিরুদ্ধে আন্দোলন করুন। দেখবেন এই সামগ্রিক ব্যাপারটা যখন আপনারা ধরবেন, তখন দেখবেন কোনো রাজনৈতিক দল আপনাদের পাশে নেই, কারণ পাবেন না, নেই, থাকবে না। কারণ রাজনৈতিক দলের উদ্দেশ্যই হচ্ছে, দেখবেন খেয়াল করে, যে এরা কোনো একটা ফান্ডিং, দেখবেন আপনারা খেয়াল করে দেখবেন, যদি সার্চ করেন, আমি তো এগুলো নিয়ে রিসার্চ করি, কোন রাজনৈতিক দল কোন ইয়ারে কার কাছ থেকে কত ফান্ডিং পেয়েছে সেগুলো কিন্তু উল্লেখ করতে হয়। বিজেপিকে উল্লেখ করতে হয়, সিপিএমকে উল্লেখ করতে হয়, শাসক দল বেশি পায়। 20,000 টাকা, কোনো দল 20,000 টাকার উপরে যেগুলো পায় সেগুলো উল্লেখ করে, যেমন বিজেপি উল্লেখ করেছে 20,000 টাকার উপরে যে ডোনেশন পেয়েছে। দেখবেন সিংহভাগই কর্পোরেট ডোনেশন, আই মিন ইট, কর্পোরেট ডোনেশন। তো কর্পোরেট ডোনেশন কখন দেওয়া হয়? যদি কর্পোরেটের কথা শুনে রাজনৈতিক দলগুলো, তবেই তো কর্পোরেট ডোনেশন দেওয়া হয়, এমনি এমনি দেবে? আমাদের দেশের পুরুষরা যখন তার স্ত্রীটিকে খাওয়ায়, উল্টোটাও হতে পারে, খাওয়ায় মানে খাওয়া পড়ার দায়িত্ব গৃহবধূ, তখনও তাকে কন্ট্রোল করে, তাই তো, যে দুবেলা আমি তোমাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, তুমি আমার কথা শুনবে না। অর্থাৎ কি ইকোনমিক কন্ট্রোল, যেটা একদম ছোট লেভেল থেকে, নিচু লেভেল থেকে শুরু হয়,
যেখানে স্বামী তার স্ত্রীকে বা পরিবারকে ভরণ পোষণ করলে সে বলে যে আমার খাচ্ছ, আমার পড়ছো, আমার কথা শুনতে হবে। এটা তো অর্থনীতি। এবং উল্টোটাও হতে পারে, অনেক নারীর ক্ষেত্রেও এটা হতে পারে, যদি স্বামী বেকার হন সে নারীও তাই স্বামীকে কন্ট্রোল করার চেষ্টা করেন, সেটা ভালোই হোক আর বন্ধ হোক। তাহলে এই মাইক্রো লেভেল থেকে বোঝার চেষ্টা করুন। তাহলে এই কর্পোরেটরা যখন কোনো রাজনৈতিক দলকে ফান্ডিং করে তখন নিশ্চয়ই তার কথা রাজনৈতিক দলকে শুনে চলতে হয়। তাই আমার দুটো লাইন আছে, কি রাজনৈতিক দল গরিবের কথা বলে কিন্তু বড় লোকের কথা শোনে, গরিবের কথা বলেই কিন্তু বড় লোকের কথা শোনে। কেন? গরিবেরা ভোট দেয়, বড় লোকেরা মানে কর্পোরেটরা নোট দেয়। বুঝতে পেরেছি? তো এইভাবেই চলেছে। আমরা কারণ কি, আমরা জাগিনি, আমরা এখনো সেই ধামা ধরা মানসিকতা নিয়ে আছি। তাই যতটুকু পারি আপনাদের বললাম, অনেক সময় নিলাম আপনাদের কাছ থেকে, ধন্যবাদ জানাই। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। শুভরাত্রি।